আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ, হাসিতে যেন থামছে না, আবার হাসতে হাসতে দুজন হাত মিলিয়ে হাই ফাইভ দিচ্ছে। কি এত কথা বলছে শুনি? রোজ তো আমার পেছনে ঘুরঘুর করে, আর আজ যেন আমাকে চোখেই পড়ছে না তার, যেন আমি এখানে ইনভিজিবল। ফাইভের সাথে খুব ভাব জমেছে তার। প্রহরীর হাত পায়ের ভিতর কেমন শিনশিন করছে, কেমন একটা অধীরতা কাজ করছে। তখনকার ফাহিমের বলা কথাটা মনে পড়ছে ওর, কোথাও যেন জ্বলন অনুভব করছে ও। দ্রুত ক্রমে পা উপর নিচ নাচাচ্ছে শুধু। হঠাৎ করেই কেন যেন রাগ লাগতে শুরু হলো তার। স্বাধীন ব্ল্যাক কফিটা যেন আরো বেশি তিক্ত লাগছে। কি হচ্ছে কি এসব আমার সাথে? ওই মেয়ে যা খুশি তাই করুক, তাতে আমার কি? ওই মেয়ে আমার থেকে যত দূরে থাকে ততই তো ভালো। তাহলে আমার এমন লাগছে কেন? এমন ইরিটেশন হচ্ছে কেন? বাই এনি চান্স আমি কি জেলাস হচ্ছি? লাইক রিয়েলি আমি আর জেলাস? তাও আবার আমারই বন্ধুর উপরে। প্রহর, তোর মাথাটা না সত্যিই গেছে। এই মেয়েটা সত্যিই তোর মাথা নষ্ট করে দিয়েছে। ইউ হ্যাভ টু রিফ্রেশ ইয়োরসেলফ। ওই পুচকে মেয়েটার কাছে আমি হেরে যেতে পারি না। নো চান্স। প্রহর নিজের ওপরে বিরক্ত হয়ে ওখান থেকে উঠে গেল। ফার্মের সব কাজ শেষে প্রহর বাসার ভিতর এসেছে ফ্রেশ হওয়ার জন্য। উপরে এসে নিচের রুমের দরজা খুলে সামনে তাকাতেই থমকে গেল প্রহর। রুমের ভেতর খুশি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল ঝাড়ছে। তার পরনে প্রহরের একটা সাদা শার্ট আর 3/4 প্যান্ট, যা খুশির জন্য ফুল প্যান্ট বলা যায়। খুশির শরীরে নিজের জামা কাপড় দেখে রাগ হওয়ার কথা হলেও কেন যেন রাগ হচ্ছে না, বরং উল্টো খুশিকে এইভাবে দেখে কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। আশেপাশের সবকিছুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওর। সদ্য শাওয়ার নেওয়া খুশির স্নিগ্ধতা যেন প্রহরকে মন্ত্রমুগ্ধের ন্যায় মোহিত করে দিচ্ছে। বুকের বাম পাশে জং ধরা কোনো কিছু যেন জেগে উঠে নতুন উদ্যমে চলা শুরু করছে। আয়নায় প্রহরকে দেখে পিছনে ফিরে তাকালো খুশি। প্রহরের দিকে তাকিয়ে বলল, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চুপি চুপি চেক আউট হচ্ছিল বুঝি? হ্যাঁ, আমাকে অনেক হট লাগছে বুঝি? আরে দেখতে চাইলে সরাসরি দেখো না, আমি তো তোমারই। কথাটা বলেই খুশি দুষ্টু হেসে চোখ মেরে দিল। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, সেটা বিয়েট, তুমি আমার ওই করছো আর আমার জামা কাপড় পরেছো কেন? আরে এখানে তোমার আমার আবার কি? সবই তো আমাদেরই, তাই না? আসলে আমার জামা কাপড় সব কাদা ময়লা লেগে নষ্ট হয়ে গেছে, তাই গোসল করে সেগুলো পরিষ্কার করে ড্রাই মেশিনে শুকোতে দিয়েছি। আর আমার পরার কিছু ছিল না, তাই তোমার জামা কাপড় পরে নিয়েছি। আমার জামা কাপড় শুকিয়ে গেলে চেঞ্জ করে নিব। প্রহরের কেমন গলা শুকিয়ে আসছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ওর সর্বনাশ অবধারিত। তাই সে ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। উল্টো ঘুরে এক কদম বাড়াতেই হঠাৎ কিছু একটা ভেবে প্রহর আবারও খুশির দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, যতক্ষণ তোমার কাপড় চোপড় না শুকে ততক্ষণ নিচে যাওয়া দরকার নেই। এখানেই থাকো, চেঞ্জ করে তারপরে বের হবে, বুঝেছো? খুশি মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। প্রহর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলো ওখান থেকে। ওর সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে সব ওর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। খুশির মায়াচাল ওকে গ্রাস করার চেষ্টা করছে। প্রহর নিচে এসে সুইমিং পুলে ঝাঁপ দিল। পানিতে ডুবে নিজের অবাধ্য অনিয়ন্ত্রিত মন মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করছে। যদিও তা কতটা কার্যকরী হচ্ছে তা জানা নেই প্রহরের। 30 মিনিট পর খুশি চেঞ্জ করে নিচে নেমে এলো। প্রহর আর ফাহিম সুইমিং পুলের পাশেই বসেছিল। খুশি ওদের কাছে এসে বলল, এখন যেতে হবে আমার, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। বাই। কথাটা বলে খুশি যেতে নিলে প্রহর বলল, তুমি একাই যাবে? হ্যাঁ, তো ধোকা কই পাবো? আসার সময় তো একাই এসছি। ফাহিম বলে উঠল, আরে ভাবিজি, আপনার দেবর থাকতে আপনি একা কেন যাবেন? চলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আরে না না না, আমি একাই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, বেশি স্মার্টনেস দেখাতে হবে না তোমাকে, একা যাওয়ার কোনো দরকার নেই। পরে কিছু হয়ে গেলে সেই দায়ভার আমাকেই নিতে হবে, নইলে। প্রহর এবার ফাহিমের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, তোর এসব ঝামেলা নেওয়া দরকার নেই, আমি ওকে নামিয়ে দিয়ে আসছি। ফাহিম বাঁকা হেসে বলল, ইয়েস বস, যাহা আপনি বলিবেন। অতঃপর প্রহর খুশিকে নিয়ে গাড়িতে রওনা হলো। খুশি গাড়ির জানালার কাচ নামিয়ে জানালার উপর হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে বাইরের হাওয়া খাচ্ছে। চোখ বন্ধ করে মুচকি হেসে মুহূর্তটা উপভোগ করছে। বাতাসে চুলগুলো উড়ছে তার,
গাড়ি চালানোর মাঝে প্রহর আর চোখে তাকাচ্ছে খুশির দিকে। খুশির নিষ্পাপ মায়াবী মুখের মায়া যেন ধীরে ধীরে প্রহরের সর্বত্র জুড়ে ছেয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কালো জাদু করে বশ করেছে ওকে। এই প্রথম কারোর কাছে হেরে যাওয়ার ভয় হচ্ছে। এই নতুন আবহে ভেসে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে। তবে কি খুশি ওর এত বছরের গড়ে তোলা দেওয়ালটা ভেঙে দিল? এখন কি করবে ও? কি করে এই অথৈ সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচাবে নিজেকে? প্রহরের ভাবনার মাঝেই ওরা খুশির বাসার সামনে চলে এলো। আজ কেন যেন প্রহরের মনে হচ্ছে রাস্তাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুশি নামার আগে সেদিনের মতো আবারও বলে উঠল, প্রহর, ওই দেখো, ওটা কি? প্রহর ভাবলেশীন ভাবে বলে উঠল, তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? একই ট্রিক্স কতবার অ্যাপ্লাই করতে চাও? খুশি ইনোসেন্ট ভাব ধরে বলল, আমি আর ট্রিক্স? হায়, এত বড় মিথ্যে অপবাদ জাতির সইবে না। আমার মতো মাসুম ইনোসেন্ট পুচ্চু পুচ্চু বাচ্চার নামে এমন অপবাদ শোনার আগে আমি কানে হেডফোন কেন লাগিয়ে নিলাম না? কেহ দো কি ये झूठ है, झूठ। হয়েছে তোমার ড্রামা, ইউ ক্যান গো নাও। খুশি একটা ভেঙচি কেটে গাড়ির দরজা খুলে এক পা বের করলো। প্রহর সামনে তাকাতেই খুশি ফট করে ঘুরে এসে চুমু দিয়ে দিল। কার্য সিদ্ধি করে বেরিয়ে যেতে যেতে বলল, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो तो मैं डेफिनेटली करता हूँ। তারপর হাসতে হাসতে দৌড়ে চলে গেল। প্রহর কিছুক্ষণ মূর্তির মতো তাকিয়ে রইল। তারপর সিটের সাথে মাথা এলিয়ে হঠাৎই নিচের ঠোঁট কামড়ে হেসে উঠল। বুকের যন্ত্রটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। প্রহর বুকের বাম পাশে হাত রেখে বিড়বিড় করে বলল, আরে শান্ত হও ভাই, এখন কি লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসবি নাকি? নিজেকে একটু সামলে নিয়ে প্রহর আবারও ব্যাক করলো। সে আবার ফার্ম হাউসে ফিরে এলো। ফিরে আসার কিছু সময় পর ফাহিমও চলে গেল। প্রহর পুল সাইডে বসে শূন্য চোখে পুলের পানির দিকে তাকিয়ে আছে। চোখের সামনে ভাসছে শুধুই খুশির সেই প্রাণবন্ত মুখখানা, আর মাথায় চলছে আকাশ পাতাল ভাবনার বেড়াচাল। ভাবনায় ছেদ পড়ল রসিনা বেগমের আগমনে। রোজিনা বেগম প্রহরের জন্য কফি নিয়ে এসেছে। গরম কফির মগটা প্রহরের দিকে এগিয়ে দিল। প্রহর কফির মগটা হাতে নিল। তখনই ওর নজর পড়ল রসিনা বেগমের হাতের দিকে। রসিনা বেগমের হাতে একটা ব্রেসলেট দেখতে পেল প্রহর, যেটা সে বোধহয় খুশির হাতে দেখেছিল। প্রহর ভ্রু কুঁচকে বলল, চাচা কিছু মনে করবেন না, কিন্তু এটা তো বোধহয় খুশির, তাই না? রসিনা বেগম হাসি মুখে বলল, যে ফহর বাবা, এটা খুশি ম্যাডামের আমারে দিয়া দিছে। মাইয়াটা খুবই ভালো। আমি খালি কইছিলাম আপনার হাতের এইটা মেলা সুন্দর, আমার মাইয়ারও একটা কিনা দিমু। কত দাম এইটার? হেই কথা হই না, সে সাথে সাথে আমারে এইটা খুইলা দিয়া দিল। কইল তোমার মেয়েরে দিয়ে দিও, এটা আমার পক্ষ থেকে গিফট। আমি কত মানা করলাম, শুনলই না। হাসা কইতাছি, এমন সাপমনের মাইয়া পাওন যায় না আজকালকার জমানায়। যেইখানে ধনী লোকেরা গরিবকে ঘেন্নার চোখে দেখে, সেইখানে এই মাইয়াটা কি সুন্দর। একদিনেই একেবারে আফন কইরা লইছে আমাগো। সারাদিন আমাগো লগে কত মিল্লা মিশা কাটাইলো, যেন আমরা হ্যাঁ আপন লোক। মাইয়াটার সাথে সময় কাটাইয়া আমাকেও অনেক ভালো লাগছে। আপনি কিছু মনে না করলে একখান কথা কইতাম। বলুন না চাচি, জিজ্ঞেস করার কি আছে? ফহর বাবা, মাইয়াডা হাসাই আপনারে অনেক ভালোবাসে। আমি মাইয়াডার চোখে সেইটা দেখছি। আপনি ভাইবা দেখেন একটু। ছোট মুখে একখানা কথা কই আপনারে, মানুষের জীবনে সত্য ভালোবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তয় সবচেয়ে দুর্ভাগ্য ওই মানুষ যে সেটা সময় থাকতে চিনবার পারে না। মেলা কথা কইলাম, ভুল হইলে মাফ করবেন। কথাগুলো বলে রসিনা বেগম চলে গেল। আর পেছনে প্রহরের ভাবনা যেন আরো পাহাড় সমান রূপ ধারণ করলো। এলোমেলো সবকিছু যেন আরো ছন্নছাড়া হয়ে গেল। খুশি যে একটা সরল মনের মেয়ে, এই ব্যাপারটাও নিজেও বুঝতে পারছে। এই প্রথম কারোর ওপর বিশ্বাস করতে মন চাচ্ছে ওর। তবে খুশি কি পারবে ওর বিশ্বাসের মান রাখতে? খুশি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। তখনই দরজায় টোকা পড়ল। খুশি সেদিকে তাকিয়ে দেখলো ওর ফুপি বেলি এসেছে। খুশি আনন্দ চিত্তে উঠে দাঁড়িয়ে বলল, ফুপি। দৌড়ে গিয়ে বেলিকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ফুপি, তুমি এসছো। জানো কত মিস করেছি তোমাকে। মিস করতে করতে আমি নিজেই মিসিং যাচ্ছিলাম। বেলি ভেতরে এসে বেডের উপর বসে বলল, হ্যাঁ হ্যাঁ, কত মিস করতেছিস তা জানাছে, এজন্যই তো একটা ফোনও করিসনি। এখন
নটাঙ্কি করে লাভ নেই, চকলেট একটাও পাবি না, যা সর। খুশি তার ওভারঅল ড্রামা চালু করে দিল। কপালে হাত ঠেকিয়ে দুখিয়ারি ভাব ধরে বলল, নেহি নেহি, এই অবলা নারীর সাথে এত অবিচার কইরেন না, কইরেন না, কইরেন না ফুপি জান গো, ও ফুপি জান, কইরেন না এমন গো, আমার ফুপি, ফুপি জান গো। বেলি হেসে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর ড্রামা করতে হবে না, তুই পারিস বটে। খুশিও হেসে দিয়ে বেলির কাঁধ জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, তো ট্যুরে কেমন মজা করলে? ওখানে কোনো ফুপার টুপার সন্ধান পেলে নাকি? বেলি খুশির মাথায় আলতো করে চাপড় মেরে বলল, বদমাস মেয়ে, মুখে কিছুই আটকায় না তাই না? আমি একজন টিচার, আমি ওখানে স্কুল স্টুডেন্টদের নিয়ে ট্যুরে গেছিলাম, তোর ফুফা খুঁজতে নয়। হ্যাঁ, তো কি হয়েছে? চিটার হয়ে কি প্রেম করা যায় না নাকি? কিন্তু তুমি তা করবে কেন? তুমি তো তোমার না হওয়া বয়ফ্রেন্ডের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবে। খুবই এত বছর হয়ে গেছে, তবুও তুমি তোমার অতীত ভুলতে পারলে না? যে ব্যক্তি তোমাকে হয়তো মনেও রাখেনি, তার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করছো? বেলি শান্ত সুরে বলল, এতে তার কি দোষ আছে? সে তো আর জানতো না আমি তাকে ভালোবাসি, সে তো শুধু আমাকে তার বন্ধু ভাবতো। দোষ তো আমারই, আমি বলতে দেরি করে ফেলেছি। ততদিনে সে অন্য কাউকে মন দিয়ে দিয়েছে, আর দুটো ভালোবাসার মানুষের মাঝে আসার আমি কে? খুশি ক্ষোভ নিয়ে বলল, কে মানে? আই এম শিওর ওই লোকটাকে তোমার চেয়ে বেশি ভালো আর কেউই বাঁচতে পারবে না। আরে তুমি এত সহজে কেন হার মেনে নিলে? একবার বলে তো দেখতে। আমি হলে কখনোই এত সহজে হার মানতাম না, অন্তত মনের কথাটা তো বলতাম, তারপর সে ডিসাইড করতো সে কাকে চায়। এত সহজ না, ভালোবাসার মানুষকে পাওয়াটা বড় কথা না, তার খুশিটাই বড়। যে যাতে খুশি থাকে সেটাই মেনে নেওয়া ভালো। বুঝলাম, কিন্তু তুমি তো তাকে ভুলে সামনের দিকে এগোতে পারছো না তোমার জীবনে। তাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে কেন করে নিচ্ছ না? ভুলে যাও ওই স্বার্থপর লোকটাকে। এটা যে সম্ভব না রে, তাকে পাই বা না পাই, কিন্তু মনটা তো তার নামেই লেখা। এখন অন্য কাউকে যে আর ভালোবাসতে পারবো না, এমনিতেও বুড়ি হয়ে গেছে। বাকি জীবনও তার স্মৃতি আঁকড়ে ধরে খুশি খুশি কাটিয়ে দিব। এটা তো এক অন্যরকম আনন্দ আছে। তুই এখন এসব বুঝবি না, যখন কাউকে মনে প্রাণে ভালোবাসবি তখন বুঝবি। বেলির কথাই খুশির বুকের ভিতর ধুক করে উঠল। সেও যে এখন কাউকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। ওর ভালোবাসার পরিণতিও যদি ফুপির মতো হয়, তাহলে কি করবে ও? প্রহর যদি কখনো ওকে ভালো না বাসে, তাহলে ও কি পারবে প্রহরকে ছাড়া বাঁচতে? ফুপির মতো ও যে এত শক্ত না, ও হয়তো মরেই যাবে। প্রহর বিনা এই জীবনের কল্পনা করাও যেন ওর জন্য অসম্ভব। কি হবে ওর ভালোবাসার পরিণতি? অতিবাহিত দিনের সাথে যোগ হয়েছে আরও একটি সপ্তাহ। ফাল্গুন মাস পেরিয়ে চৈত্রতে পদার্পণ করেছে। শীতের আবহাওয়া অনেকটা কমতে শুরু করেছে। বাতাসের আনাগোনায় হালকা গরমের আভাস বিদ্যমান। কখনো প্রখর রোদের তপ্ততা, তো কখনো আবার শীতল বাতাসের আচ্ছন্নতা। সময় যেমনই হোক, প্রহরের জীবনে যেন আষাঢ়ের ঘন ঘটা বইছে। নবভাবপ্রবণের ঝুম বর্ষার আর্দ্রতা ভাসাচ্ছে তাকে। শত প্রচেষ্টা করেও নিজেকে এই বর্ষণে ভেজা থেকে আটকাতে পারেনি। সব সংকল্পই ওর ব্যর্থ হয়েছে। বারবারই চরমভাবে পরাজিত হতে হয়েছে ওকে। তবুও জীবনের এই নির্মম পরাজয়ে কেন যেন কোনো খেদ নেই, নেই কোনো গ্লানি। বরং এই পরাজয়ের মাঝেই যেন অসীম এক জয় লুকিয়ে আছে। এই পরাজয়ে আছে অপরিসীম সুখ আনন্দের পূর্বাভাস। তাই তো নিজেকে আর আটকাতে চায় না সে, ভাসাতে চায় এই নব আবেগের জোয়ারে। এই প্রথম আর ভয় হচ্ছে না ওর। খুশি নামের বর্ষা ওকে ভিজিয়ে দিয়েছে। সে চেয়েও পারেনি নিজেকে বাঁচাতে। এই কয়দিনে খুশি ওর চারপাশের দেওয়াল ভেঙে ওর মন পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে গেছে। খুশি জিতে গেছে তার চ্যালেঞ্জ। সে যে এখন শরীর ভেদ করে হৃৎপিণ্ডে হামলা করেছে। ধীরে ধীরে হৃৎপিণ্ডের জমিন দখল করে নিয়েছে। মন মস্তিষ্কেও তার বিচরণ চলছে। সে যেন আমার মাঝে আমিটাকে সরিয়ে দিয়ে সর্বত্র নিজের রাজত্ব বিরাজ করার চেষ্টা চালাচ্ছে। তার এই ষড়যন্ত্র যে সফল হওয়ার পথে, সেটারও আভাস পাচ্ছে প্রহর।
জানা নেই শেষ পর্যন্ত ওর মাঝে ওর নিজের বলতে কিছু থাকবে কিনা। মেয়েটা যে ওকে নিঃস্ব করার ধান্দায় আছে। ভার্সিটিতে নবীনবরণ উৎসব আজ। ভার্সিটি কলেজের সব স্টুডেন্ট একসাথেই অংশগ্রহণ করছে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন করা হয়েছে। পুরো ক্যাম্পাস নতুন বধূর সাজে সজ্জিত করা হয়েছে। রং বেরঙের কাপড় চোপড় আর সাজসজ্জায় আবৃত স্টুডেন্টদের পদচারণায় মুখরিত পরিবেশ। ক্যাম্পাসের মাঠে বড় করে স্টেজ করা হয়েছে। সেখানে স্টুডেন্টরা নিজেদের ইচ্ছে মতো নানান রকমের পারফরমেন্স দিচ্ছে। নাচ গান সহ আরও অনেক রকম প্রতিভা প্রদর্শন করছে। তবে সেসবে প্রহরের বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রহর একপাশে একটা চেয়ারে বসে আছে। পাশেই ফাহিম বসে আছে। ফাহিমের জোড়াচুরিতে পার্পেল কালারের একটা পাঞ্জাবি পরেছে সে। তবে পাঞ্জাবি পরে খুবই আনকমফোর্টেবল লাগছে ওর। এসব ওর একদমই ভালো লাগে না। ও তো আজ আসতও না। তবে আজ খুশি নাকি স্টেজে পারফরমেন্স দেবে। কদিন ধরে সেটা বলে বলে ওর কান ঝালাফালা করে দিয়েছে। যদিও উপরে না দেখালেও মনে মনে প্রহর নিজেও আগ্রহী খুশির পারফরমেন্স দেখার জন্য। শুধুমাত্র সেই জন্যই তো ওর আশা। না হলে এইসব ফাংশন ও কখনোই আসে না। ফাহিমও প্রথম প্রথম খুব অবাক হয়েছিল প্রহরকে এখানে দেখে। তবে পরে সে বুঝতে পেরেছে আসল কারণটা। প্রহর না বললেও তার মনোভাব ঠিকই বুঝতে পেরেছে ফাহিম। প্রহরের জীবনের এই পরিবর্তন দেখে সে সত্যিই খুব খুশি। বন্ধুটার জীবন এবার বুঝি একটু লাইনে আসবে। প্রহরের নজর শুধু খুশিকেই খুঁজছে। আসার পর একবারও দেখেনি। আজকাল ওর নজর শুধু খুশির খোঁজেই থাকে। মেয়েটা যে ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। যে আগে ওর কাছে মহা বিরক্তির কারণ ছিল, সেই এখন যেন ওর দৃষ্টির সীমানার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাই তো নজর শুধু তাকেই খোঁজে। প্রহরের এই অধীরতা দেখে ফাহিম দুষ্টু হেসে বলল, সবুর কর ভাই, সবুরের ফল মিঠা হয়, ভাবিজি অবশ্যই আইব। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, হোয়াট রাবিশ, এমন কিছুই না। আমি কেন ওকে খুঁজতে যাব? এখন এক্স্যাক্টলি কি কারণে খুঁজতাছস হেডা তো তুই ভালো জানোস। আমি অবলা প্রাণী কিভাবে বলবো? তয় শুনছি ভাবিজি নাকি পারফরমেন্সের জন্য রেডি হইতাছে। ওদের কথার মাঝেই প্রহরের নজর গেল স্টেজের পাশে। খুশি এইমাত্র এসে দাঁড়িয়েছে ওখানে। প্রহরের নজর খুশিতে আবদ্ধ হতে আশেপাশের সবকিছু অদৃশ্য হয়ে গেল। ফাহিমের বকবকও ওর কান পর্যন্ত পৌঁছচ্ছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে খুশির পানে। খুশি ওর পারফরমেন্সের জন্য লাল পাড়ের সাদা জর্জেট জরির কাজ করা শাড়ি পরেছে, সাথে হরেক রকম ভারী অর্নামেন্টস আর অপরূপ সাজে সজ্জিত, যেন পুরনো দিনের কোনো রাজকুমারীর মতো লাগছে। এই প্রথম খুশির এমন রূপ দেখছে প্রহর। প্রহরের হৃৎপিণ্ডে যেন ঝংকার দিয়ে উঠছে। চোখের নজর স্থির হয়ে আছে। খুশি প্রহরদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে ওদেরকে ইশারা করল। প্রহরের ঘোর কাটল। মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিল সে। তারপর উঠে দাঁড়িয়ে খুশির দিকে এগিয়ে গেল ওরা। খুশির কাছে এসে ফাহিম বলে উঠল, ওয়াও ভাবিজি, কি লাগছো, একেবারে ফাটিয়ে দিয়েছো। আজ তো কারণ নজর সরবেই না তোমার থেকে। খুশিয়ে গদগদ হয়ে বলল, শুক্রিয়া শুক্রিয়া দেবরজি। আসলে আজকে আমার পারফরমেন্সে আমি একটা রাজকুমারীর রোল প্লে করছি, তাই ওরা আমাকে এত সাজিয়ে একেবারে শোপিচ করে দিয়েছে। ওকে ওকে, অল দ্য বেস্ট ভাবিজি। ফাহিমের একটা ফোন আসায় ও ওখান থেকে একটু দূরে চলে গেল। খুশি এবার প্রহরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কিছু বললে না? আমাকে কেমন লাগছে? আমার জন্য না হয় একটু মিথ্যে প্রশংসাই করে দাও। প্রহর কি বলবে? খুশি তো আর জানে না যে সে বাকরুদ্ধ হয়ে আছে। কোনো ভাষায় কি বলবে খুশির সৌন্দর্য জাস্টিফাই হবে তা আপাতত জানা নেই প্রহরের। তবুও খুশির মন রক্ষার্থে সে গলা খাকারি দিয়ে বলল, ঠিকই লাগছো। খুশি মুখ কুঁচকে বলল, ঠিকই লাগছে। এটা আবার কেমন প্রশংসা? মনে হচ্ছে তোমার বাথরুম চেপেছে, আর সেটা অনেক কষ্টে চেপে ধরে কথা বলছো। তুমি এত কিপটুস কেন? প্রশংসা করতেও কিপটামি করো, যেন প্রশংসার উপর কোটি টাকার ট্যাক্স লেগেছে। কিপটার দাদা চিপটা। আরে প্রশংসা করতে হলে আমার মতো মন খুলে করো। যেমন তোমাকে আজকে এই পাঞ্জাবিটাতে চরম মারাত্মক ভয়ঙ্কর একদম সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে। মন চাচ্ছে এক্ষুনি একটা জোরদার পাপ্পি দিয়ে দিই। খুশির কথায় প্রহরের বিষম উঠে গেল। মেয়েটা সত্যিই পাগলি।
মুখে যা আসে তাই বলে দেয়। মেয়েটা একদিন ওর হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। খুশি কিছুটা দূরে দিয়াকে দেখতে পেয়ে ওর দিকে হাত উঁচু করে নাড়াতে লাগলো। তখনই হঠাৎ প্রহরের চোখ পড়ল খুশির কোমরের দিকে। খুশির কোমরের কাছে শাড়ি একটু সরে গিয়ে কোমর দেখা যাচ্ছে। প্রহর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখল অনেক ছেলেরাই খুশির দিকে তাকিয়ে আছে। চট করেই যেন প্রহরের চোয়াল শক্ত হয়ে গেল। প্রহর ঝট করে খুশির হাত ধরে নিচে নামিয়ে দিয়ে তাতে দাঁত চেপে বলল,